আসসালামু আলাইকুম। সবাইকে এলহামুর ফিটনেসে স্বাগত। আমি এলহামুর রহমান, ইন্টারন্যাশনালি সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার এবং ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউট্রিশন স্পেশালিস্ট। আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, এমন কোন খাবারটি বাদ দিলে শুধু আপনিই নয়, আপনার সমস্ত পরিবার সুস্থ থাকবে? হয়তো কিছুক্ষণ ভেবে আপনারা বলতে পারেন হয়তো চিনি। আপনার উত্তর কিছুটা ঠিক থাকলেও আমি চিনি ছাড়াও এমন একটি খাদ্য উপাদান বা এমন একটি খাদ্যের নাম বলবো যা আপনারা অহরহই খেয়ে যাচ্ছেন বছরের পর বছর, হয়তো জানেন কিংবা মানেন না, অথবা জেনেও খুব একটা গুরুত্ব দেন না। সেই খাদ্যদ্রব্যের নাম হলো সয়াবিন তেল, ক্যানোলা তেল, সানফ্লাওয়ার তেল, রাইস ব্র্যান তেল, বাদাম তেল। মোট কথা যেগুলো আপনারা ভেজিটেবল অয়েল বা ভেজিটেবল তেল নামে বাজার থেকে প্রতিদিন কিনছেন, সেই তেল সম্পর্কে আজকে আলোচনার মূল বিষয়। এই তেলগুলো এক হিসেবে চিনির থেকেও বহুলাংশে আপনার পরিবারের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। কোয়েশ্চেন হতে পারে কিভাবে, কেন? এই সম্পর্কে জানতে হলে আমাদেরকে এর উৎপত্তি, ইতিহাস, এছাড়াও এটা কিভাবে, কি প্রসেসে এই ভেজিটেবল তেলগুলো তৈরি করা হয়, এই ভেজিটেবল তেলের গুণাগুণ, এর উপকারিতা অপকারিতা, এইসব তেল খেলে আসলে আপনার কি আসলেই কোনো উপকার হয়, আর অপকার হলে কি অপকার হইতে পারে? এছাড়া এইসব তেল বাদ দিয়েও এর বিকল্প কি খেলে আপনার শরীর সুস্থ থাকতে পারে? আজকের সুস্থতা শুধু আপনাকে নয়, এই সুস্থতা হলো আপনার পরিবারের সকল সদস্যের জন্য। এই সম্পর্কিত ইতিহাস জানতে হলে আমাদেরকে প্রায় ১৫০ থেকে ২০০ বছর পিছে ফিরে তাকাতে হবে। আমি যে সময় ভিডিওটি রেকর্ড করছি ২০২৫ সাল, আমরা ফিরে যাব ১৮৬০, ১৮৭০, ১৮৮০ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত। আজকের যে মূল বিষয় সেটা উদাহরণ দিতে গেলে আমাকে প্রথমে বলতে হবে কটন সিড অয়েলের কথা। কটন সিড বলতে বাংলা ভাষায় যেটাকে তুলার যে শস্য থেকে যে বীজটা হয়, সেই বীজ থেকে যে তেলটা তৈরি করা হয় সেই তেল। এখন বর্তমানে কটন সিড তেল বা তুলার যে শস্যর তেল বর্তমানে পাওয়া না গেলেও সবকিছুর সূচনা এই তেল থেকে এসেছে। ১৮৬০ সালের পূর্বে আসলে এই আমরা বর্তমানে যে ভেজিটেবল তেলগুলো খাই, এগুলোর আসলে অস্তিত্ব ছিল না। তো দেখা গেছে ১৮৬০ সালের আগ পর্যন্ত মানুষ সাধারণত বাটার বা মাখন, ঘি, পশুর চর্বি, এমনকি নারিকেল তেল দিয়ে প্রতিদিনের দৈনন্দিন রান্নায় ব্যবহার করত। তো এমন কি পরিবর্তন হলো? পরিবর্তনটি হলো ১৮৬০ সাল থেকে যে পরিত্যক্ত তুলার যে দানাগুলো সাধারণত যেটা আবর্জনা হিসেবে ব্যবহার হতো, তো সে সময় কিছু লোক ভাবলো এই শস্য দানার যে আবর্জনাটা সেখান থেকে কিছু করা যায় কিনা। তারা প্রথম কটন সিড ফ্যাক্টরি দিল ১৮৬০ সাল, প্যাটেন্ট করলো, যেটা পৃথিবীর প্রথম কটন সিড ফ্যাক্টরি নামে পরিচিত। কটন সিড ফ্যাক্টরিতে করা হলো কি, এই কটন সিডের যে সিডটা বা বীজটা, এটাকে তাপ দিয়ে গলিয়ে এখান থেকে তেল বের করা হলো। প্রথমে এই তেলটি ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা হয়নি। জার্নাল অফ পলিটিক্যাল ইকোনমি নামে বইয়ে উল্লেখ করা আছে প্রথম দিকে এই কটন সিডের যে তেলটা ব্যবহার করা হলো মেশিনারিতে বা যন্ত্রাংশে ব্যবহারের জন্য, পিচ্ছিল করার জন্য। পরবর্তীতে ব্যবহার করা হলো পশু পাখির খাদ্য হিসেবে, এরপরে ব্যবহার করা হলো জমিতে সার হিসেবে। মোট কথা প্রথম পর্যায়ে এই তেলটা একেবারে আবর্জনা বা অপ্রয়োজনীয় একটি তেল, যা মানুষের খাবারের অনুপযুক্ত ছিল। যেহেতু আমরা এখন থেকে প্রায় ১৫০ বছর আগের ঘটনা বলছি, সে সময় এরকম এত কিছু রেগুলেশন বা আইন কানুন ছিল না। সবাই টাকা পয়সা অর্জনের জন্য যে যেভাবে পারে দুর্নীতি করে বিভিন্নভাবে টাকা অর্জন করেছে। তা এই সময় যে কটন সিড ফ্যাক্টরির কথা বললাম, বা এই সময় যেসব মালিকরা ছিল এই কটন সিড তেলটা তৈরি করত, তারা ভাবলো তাদের ব্যবসায়িক পরিষেবা বাড়ানোর জন্য আমরা কেননা আমেরিকার বাহিরে তেলটা ভিন্ন নামে বিক্রি করে অর্থ উপার্জন করা যায় কিনা। ইউরোপ কান্ট্রিতে পাঠালো। ইউরোপ বলতে স্পেন, ফ্রান্স, এসব দেশে প্রায় ১.৫ লক্ষ ব্যারেল এই কটন সিড তেলটা অলিভ অয়েল নাম করে বা অলিভ অয়েল তেলের নাম করে বাজারজাতকরণ করা হলো। তো সেই সময় যে পত্র-পত্রিকায় দেখা যাচ্ছে যে এই ব্যাপারে ইউরোপ বিভিন্নভাবে প্রতিবাদ জানাইছিল। তারা সবকিছু পর্যবেক্ষণ করে বা পরীক্ষা করে দেখতে পারে যে আমেরিকানরা তাদেরকে ঠকানোর জন্য আসলে নিম্নমানের আবর্জনা যে কটন সিড তেলটা, সেটার সাথে সামান্য একটু অলিভ অয়েল মিশিয়ে তারা ভুয়া বিবৃতি দিয়ে এই জিনিসটা বিক্রি করছে।
তো সেই সময় প্রথমে আলোচনায় আসে যে এই ভেজিটেবল তেল ফ্রান্স বা যেসব দেশের নাম বললাম এইসব দেশে যখন মার্কেটিং করা হয়েছিল, এটাকে মার্কেটিং করা হলো অলিভ অয়েলের বিকল্প, মানে সবচেয়ে ভালো যে তেল বা ভেজিটেবল তেল, এখান থেকে প্রথম মার্কেটিং হিসেবে নামটা আসে ভেজিটেবল তেল হিসেবে। কিন্তু আসলে সত্যি কথা বলতে ভেজিটেবল তেলে আসলে এক ফোঁটা ভেজিটেবলেরও বিদ্যমান নেই, এটা পুরোটাই মার্কেটিং হিসাব। এখন আপনারা বলতে পারেন যে কেন, এই যেহেতু সয়াবিন, যেহেতু বলা হচ্ছে সয়াবিন তেল, এটা তো জমি থেকে আসতেছে, বা ক্যানোলা বা রাইস ব্র্যান বা সানফ্লাওয়ার সবই তো জমি থেকে আসতেছে, তাহলে এগুলোকে এই তেল হিসেবে বললে সমস্যা কি? যে ভেজিটেবল, আপনাদের জানানোর জন্য আমাকে বলতে হচ্ছে যে শস্য দানা এক জিনিস এবং আপনার যে সবজি, দুই ধরনের জিনিস। আপনার শরীর দুই ধরনের খাদ্যকে দুইভাবে প্রসেস বা হজম করে, আপনার শরীরে ভিন্নভাবে শক্তি যোগায়। দুইটার দুই ধরনের পুষ্টিমান, দুই রকম শরীরে কাজ করে। সবজি বলতে আমরা সাধারণত বুঝি ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, চিচিঙ্গা, এই জাতীয় জিনিসকে বলা হয় সবজি। আর শস্য যেগুলো, যেমন এখানে সয়াবিনটা বলা হচ্ছে শস্য, রাইস ব্র্যান বলা হচ্ছে, তারপরে আপনার সানফ্লাওয়ার অয়েল বলা হচ্ছে, ক্যানোলা তেল বলা হচ্ছে, স্যাফ্লাওয়ার অয়েল বলা হচ্ছে। এগুলোর কিছু কিছু আমাদের দেশে অ্যাভেলেবল বা না পাওয়া গেলেও বাইরের দেশে এই তেলগুলো অ্যাভেলেবল। এখন আপনাদেরকে বলতে হচ্ছে যে আমি কেন এতগুলো তেলের নাম একসাথে বলছি। এর কারণ এই সবগুলো তেলই একই প্রসেসে একইভাবে, হয়তো দেখা যাচ্ছে একই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। সেই তৈরি প্রসেস সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। তা আমরা যে ইতিহাসের কথা বলছিলাম যে এই তেলটা আসলে মানুষের ব্যবহারের জন্য অনুপযুক্ত ছিল, রান্নার জন্য অনুপযুক্ত ছিল। তা এই তেলটা ব্যবহার করা হলো মেশিনের তেল হিসেবে, ল্যাম্পের তেল হিসেবে, তারপর পশু পাখির খাদ্য হিসেবে ব্যবহার করা হলো। এর পরবর্তীতে এই তেলটা বা এই বজ্র তেলটাকে ব্যবসায়িক স্বার্থে ইউরোপে প্রতারণা করে ভেজিটেবল তেল নামকরণ করে বিক্রি করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে এই একই ব্যবসায়িক সিন্ডিকেট ধরতে পারেন, তারা সুবিধা করতে না পারে প্রায় 10 থেকে 15 বছর পরে ভিন্ন উপায়ে এই তেলটিকে বাজারজাতকরণ করার উপায় খুঁজে পায়। 1890 সালের দিকে কিছু বিজ্ঞানীরা হাইড্রোজেন গ্যাস দিয়ে এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করে, যার মাধ্যমে এই তেলকে আর এক উপায়ে পরিশোধন করে মানুষের ব্যবহারের উপযোগী করা যায় কিনা সেই চেষ্টা করে। এই প্রক্রিয়াকে নাম দেওয়া হয় হাইড্রোজিনেশন। এর মানে হাইড্রোজেন গ্যাসের সাথে বিভিন্ন কেমিক্যাল মিক্স করে এক ধরনের তরল তৈরি করার প্রক্রিয়া। দেখা গেল এই প্রক্রিয়ায় আপনার এই যে কটন সিড তেলটাই ধরলাম, এই কটন সিড তেলটা যখন পরিবর্তন করা হলো, সে সময় এই স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে গেল, কালারটা হয়ে গেল বিবর্ণ। সেই জন্য একে কৃত্রিমভাবে কালার দেওয়া হলো, যে কালারটা আপনারা বিভিন্ন হলুদ টাইপের কালারটা দেখেন, এটা পুরোটাই কৃত্রিম কালার। এরপরে দুর্গন্ধ যেন না লাগে সেই জন্য এখানে সিনথেটিক ফ্লেভার দেওয়া হলো, যে ফ্লেভারটা আপনারা সয়াবিন, রাইস ব্র্যান, সানফ্লাওয়ার তেলে আপনারা পান। এছাড়াও এর স্থায়িত্ব বাড়ানোর জন্য এক ধরনের কম্পাউন্ড বা এক ধরনের কেমিক্যাল দেওয়া হলো, যে কেমিক্যালের নাম হেক্সেন নামে পরিচিত। এই হেক্সেন কেমিক্যাল সম্পর্কে বিভিন্ন মেডিকেল জার্নাল বা বিভিন্ন জায়গায় বলা হয়েছে এটা মানব দেহের জন্য এক ধরনের বিষ। এই বিষটা খুব দীর্ঘমেয়াদী কাজ করে, অনেকটা স্লো পয়জনিং ধরতে পারেন। এই বিষটা আপনার ব্রেন বা মগজে আস্তে আস্তে বিষক্রিয়া ছড়িয়ে দিতে পারে। এখানে একটা মজার ব্যাপার বলে রাখি, প্রথম বিশ্বযুদ্ধের সময়ও কিছু কিছু দেশে এই আবর্জনা বজ্র তেলটা যে যুদ্ধের যে মেশিনারিগুলো আছে সেখানে সেটা পিচ্ছিল করার জন্য ব্যবহার করে আসছে। বিশেষ করে কানাডাতে ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে কানাডায় যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তারা কামান বা বিভিন্ন অস্ত্রপাতিতে পিচ্ছিল করার জন্য এই বজ্র তেলটা ব্যবহার করে আসছিল। যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধের পরে দেখা গেল যে বিভিন্ন খাবারের ঘাটতি, বিভিন্ন দেশে দুর্ভিক্ষ দেখা গেল, মানুষের অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে চলে গেল। তো সেই ক্ষেত্রে এই ব্যবসায়ীরা বলেন বা যেসব বিজ্ঞানীরা এই আবিষ্কার করেছে যে হাইড্রোজেন গ্যাস মিক্স করে আপনার তেলকে মানুষের মানে ভোজ্য তেল বলে চালায় দেওয়ার যে প্রক্রিয়া, এই সব কিছু তারা
বিভিন্ন পত্রিকায় মিডিয়াতে প্রচার করা শুরু করলো। বিকল্প বলতে এখানে বাটার বা ঘি বা যে ভোজ্য তেল, নারিকেল তেলের কথা বলা হলো, সেগুলোর এক সুন্দর একটা বিকল্প হতে পারে এই ভেজিটেবল তেল, যেমন সয়াবিন তেল। তো সেই সময় কটন সিড তেলটার মানে আরেকটা নাম দেওয়া হলো, তা হলো সয়াবিন তেল। প্রসেস একই, কিন্তু সয়াবিন যেটা জমি থেকে সয়াবিনটা তুলে নিয়ে এসে ওই একই প্রক্রিয়ায় কেমিক্যাল মিশিয়ে গন্ধ যুক্ত করে কালারটা নতুন কালার দিয়ে বাজারে ভেজিটেবল তেল নামে ছাড়াই দেওয়া হলো সয়াবিন তেল। এটা ধারণা করা হয় 1910 থেকে 1920 বা 1930 সালের মধ্যে সয়াবিন তেলটা প্রথম বাজারজাতকরণ করা হয়। এর কারণ এর আগে যেহেতু ওই একই ব্যবসায়ীরা ধরা খেয়েছেন কটন সিড তেল হিসেবে, তারা তো আর এই একই জিনিসটা তো বাজারে চালাতে পারেন না। সেজন্য তারা প্রথমে সয়াবিন তেলের যে আবিষ্কার বলতে পারি, সেই আবিষ্কারটার ব্যবহার শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের পর। যেহেতু সে সময় ইন্টারনেট ছিল না, টিভিও হয়তো একসময় ছিল না, বা সাদা কালো টিভি, সময়ের বিবর্তনে রেডিও ছিল। এই রেডিও বা টিভিতে বা সাদা কালো টিভি বলেন, এগুলোতে প্রচার করা হলো যে ভেজিটেবল তেল হিসেবে বাটারের বিকল্প বা ঘিয়ের বিকল্প হলো আপনার এই সয়াবিন তেল। 1960-1970-এর দশকে আমেরিকার 36তম প্রেসিডেন্ট লিন্ডন জনসন এই সময় হার্ট অ্যাটাক করেন। তো ধারণা করা হয় যে তার হার্ট অ্যাটাকের কারণ হলো মাত্রাতিরিক্ত ধূমপান করা। তিনি দিনে 60 থেকে 70টা ধূমপান করতেন। তিনি এই ধূমপান করাকে তার আভিজাত্য লক্ষণ হিসেবে সবার কাছে প্রচার করতেন। তার প্রথম যে হার্ট অ্যাটাকটা হলো, এই হার্ট অ্যাটাক করার পরে তিনি আর ধূমপান করেননি বলে মতবাদ আছে। তবুও ধূমপান ছেড়ে দেওয়ার পরও আগামী যে 10 বছর যে আয়ুষ্কাল ছিল, সেই 10 বছর আয়ুষ্কালে তিনি আরও 4 বার হার্ট অ্যাটাক করেন। তা সেই সময় যে ডাক্তাররা ছিলেন বা ইয়েরা ছিলেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য তুলে ধরেছেন। কেউ বলেছে স্মোকিংয়ের জন্য হার্ট অ্যাটাক করেছে, কেউ বলেছে বিভিন্ন খাদ্য কারণে হার্ট অ্যাটাক করেছে। শেষ 2 বার যখন হার্ট অ্যাটাক করেন, সেই সময় বলাবলি শুরু হয় তিনি যেহেতু মোটা, নিশ্চয়ই খারাপ চর্বি জাতীয় কোনো খাবার খাওয়ার কারণে শারীরিকভাবে মোটা হয়ে হার্টে হয়তো চর্বিটা জমে উনি হার্ট অ্যাটাক করেছে। কথাটি যখন ছড়িয়ে পড়ল, এই ছড়িয়ে কথার সাথে তাল মিলিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে আমি এর আগে ভিডিওতে চিনি শিল্প সংগঠনের কথা বলেছি, সেই চিনি শিল্প সংগঠন তখনকার যে হার্ভার্ড ইউনিভার্সিটি ছিল, সেই হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক যার নাম হলো ফ্রেডরিক এস্তেয়ার, সেই ফ্রেডরিক এস্তেয়ারকে বর্তমান বাজার মূল্যে প্রায় $50,000 মার্কিন ঘুষ দিয়ে প্রবন্ধ লেখান শুরু করে। এইসব প্রেসিডেন্ট মোটা হয়ে মারা গেছে, চর্বি খেয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। তার মানে হলো যে কোনো চর্বি জাতীয় খাবার, ধরুন সেটা মাংস হোক, মাখন হোক, ঘি হোক, বা যেসব খাবারে চর্বি আছে, সেই সব খাবার খেলে মানুষের হার্ট অ্যাটাক হতে পারে। এ ব্যাপারে মিডিয়াতে প্রবন্ধ ছড়ানো হয়। শুধু মিডিয়া বলতে সেই সময়, যেহেতু আমরা 1960-70 দশকে, সেই সময় অলরেডি সাদা কালো টিভির মধ্যে কালার টিভি আসা শুরু করেছে। ঘটনাগুলো বললাম, তার থেকে এই 1960-70 দশকের যে সময়টা, সেই সময় মিডিয়ার প্রচারটা ব্যাপক হারে ছড়ায়। এছাড়া চিনি শিল্প সংগঠন, যেসব সংগঠন বিভিন্ন জাঙ্ক ফুড আমরা হিসেবে যেসব জাঙ্ক ফুড হিসেবে যেসব আমরা খাবার চিনি বর্তমানে, সেসব প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা একসাথে মিলিত হয়ে একই কথা প্রচার করা শুরু করলো। চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় মাছ মাংস হোক, ঘি হোক, বাটার হোক, এগুলো খেলে আপনাদের হার্ট অ্যাটাক হবে। এই জন্য আপনারা হার্ট অ্যাটাক যদি না হয়, সেই জন্য আমাদের সুস্বাদু খাবার খেতে পারেন। আমাদের সুস্বাদু খাবার খেতে ভালো, সুস্বাদু, কোনো চর্বি জমার সম্ভাবনা নেই, কোনো কোলেস্টেরল বাড়ে না, কোনো সমস্যা হয় না। এবং দেখা গেল এইসব ব্যবসায়ীরা তাদের যে জাঙ্ক ফুডগুলো প্রচার করা শুরু করলো, বর্তমানে সেসব জাঙ্ক ফুডই আপনারা প্রতিদিন খেয়ে আসছেন। ধরুন এই বিস্কুট, চানাচুর, বার্গার, সিঙ্গারা, সামোসা ধরেন, বা পাউরুটি ধরেন, বা বেকারির যে কোনো আইটেম। এর পাশাপাশি চিনি শিল্প সংগঠনের কথা বলা হলো, তারা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার বাজারে নিয়ে আসা শুরু করলো, যেমন ধরুন চকলেট, বেকারির কেকগুলো। মোট কথা যে মেইন যে চিনি শিল্পর যে স্বর্ণযুগ, আসলে এই সময়টাই ধরা হয়। আর এই মিডিয়াতে অপপ্রচার চালানোর জন্য দেখা গেল যে ভালো যে আমরা যে খাবার খেয়ে সুস্থ থাকতাম, যেমন ধরুন ঘি, নারিকেল তেল,
অথবা বাটার বা মাখন এগুলোর বিক্রি তলানিতে নেমে গেল। আর যেহেতু এর আগের এইসব খাবারের পণ্যের দাম অর্থনৈতিক কারণে বিভিন্ন কারণে ওঠানামা করেছে, মানুষ চাচ্ছিল এমন একটা বিকল্প যা যা কিনতে তাদের বেশি খরচ করতে না হয়, খেতেও সুস্বাদু লাগে, শরীরও ভালো থাকে। সেই ক্ষেত্রে এই অপপ্রচারের জন্য 1960-70 দশকে থেকে শুরু হলো বর্তমানে যে জাঙ্ক ফুড আপনারা খাচ্ছেন সেটার জার্নি বা যাত্রা। এই চিনি শিল্প যে যাত্রা সবকিছু এই 1960-70 থেকে আসলো। এই 1960-70 সালের বিভিন্ন গবেষণা বলেন বা সেই সময় বিভিন্ন জার্নাল ঘাটলে দেখা যায় খাদ্য তালিকা ছিল সেই সময় এই যে মাখন বা পশুর চর্বি বা নারিকেল তেল এইসব কিছু খাবারের চাহিদা বা কেনার যে চাহিদা আশঙ্কাজনকভাবে তলানিতে নেমে গেল। আমি পাশে বিভিন্ন চার্ট দিয়ে দেখাই দিব যে বিভিন্ন সাল হিসেবে কিভাবে মানুষের চাহিদার সাথে আপনার এই ঘি, বাটার বা এইসব জাতীয় জিনিস তলানিতে নেমে গেছে। আর ঠিক এই সময়ই এই ভেজিটেবল তেল বা মিষ্টি জাতীয় খাবার বা এই যে জাঙ্ক ফুডগুলো এই সময় কিভাবে মানে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি আগের ভিডিওতে বলেছি চর্বি জাতীয় খাবার যেমন ধরেন চর্বি জাতীয় মাংস খেলে আপনার কোলেস্টেরলের যে বাড়ার যে আশঙ্কাটা এটা সঠিক নয়। এ ব্যাপারে আমি আগেও বলেছি যে 2017 সালে বিভিন্ন গবেষণা ফাঁস হয়, যে গবেষণাটি গত 50-60 বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল। সেই গবেষণায় বলা হচ্ছে যে এই ফ্রেডরিক এস্তিয়ারের কথা, যে এত 50,000 আমেরিকান টাকা নিয়ে বা আমেরিকান ডলার নিয়ে সবার সাথে প্রতারণা করেছেন, করেছেন, এটা বহু বছর ধামাচাপা পড়েছিল। এই জিনিসটি এই গবেষণার যে রিপোর্টটি সেটা 2017 সালে ফাঁস করা হয়। সেখানে থেকেই আমরা জানতে পারি আসলে এতদিন আমরা যা জানতাম যে মাংস, চর্বিওয়ালা মাংস খেলে বা ওই খেলেই চর্বি জাতীয় খাবার খেলে কোলেস্টেরল বাড়বে, এটা পুরোটাই আসলে ভুয়া অপপ্রচার ছিল। এখানে বলতে পারেন কেন আমাদেরকে এতদিন ডাক্তাররা বলে আসলো, এত কিছু করে আসলো, আমরা জানি যে চর্বি জাতীয় খাবার খাবেন না, ডাক্তাররা বারবার বলে যে বাদ দিয়ে খাবেন বা খুব কম খাবেন, আপনারা মাখন খাবেন না, বাটার খাবেন না, ঘি খাবেন না, অনেক কিছু হয়তো শুনে আসছেন। এখানে আসলে আপনারা ডাক্তারকে বা আপনারা বা আমরা আসলে ডাক্তারকে দোষ দিতে পারি না, এই জন্য যে ডাক্তাররা যেসব বই পড়েন সেটা আসলে দেখা যাচ্ছে 80 বা 90 দশকের সেই সময়ের বইগুলো। আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রি যেসব বই পড়ানো হয় সাধারণত 20 থেকে 30 বছরের আগে যে গবেষণাগুলো হয়ে গেছে, যে গবেষণাগুলো পরীক্ষিত গত 20 থেকে 30 বছরে, সেটার উপর নির্ভর করে বইগুলো লেখা হয়। তো দেখা গেছে বইগুলো বর্তমান সময় হিসেবে আউটডেটেড বা ব্যাকডেটেড যেটা বলতে পারেন। এছাড়া ডাক্তারদের কাজ যেটা হলো, ধরুন আপনি কোনো দুর্ঘটনায় পড়লেন, আপনার কোনো অ্যাক্সিডেন্ট হলো, এই ক্ষেত্রে আপনাদের জরুরি সেবা দেওয়ার কাজ হলো মেডিকেল ডাক্তার। আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন বা মেডিকেল ইন্ডাস্ট্রির যে সমস্যাগুলোর কথা বলেন, সেই হিসেবে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে ডাক্তাররা আসলে নিউট্রিশন স্পেশালিস্ট হয়ে গেছে। নিউট্রিশন স্পেশালিস্ট বা নিউট্রিশনিস্ট যাদের কাজ আসলে ছিল আপনি কি খেলে আপনি সুস্থ থাকবেন, কি খেলে আপনার রোগ হবে না, এইসব সংক্রান্ত পরামর্শ দেওয়ার কথা ছিল একজন নিউট্রিশন স্পেশালিস্ট বা নিউট্রিশনিস্টের। ডাক্তাররা এই নিউট্রিশনিস্টের কাজটা তারা নিজেরাই চালিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে তারা সেই পুরাতন আউটডেটেড বা ব্যাকডেটেড পরামর্শ তাদের পেশেন্টকে দিচ্ছেন। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে তারা হয়তো সেবা দিচ্ছেন ঠিকই, কিন্তু সেবার পরবর্তীতে যেই ডায়েট বা যে নিউট্রিশন ফলো করলে আপনি হয়তো তাড়াতাড়ি সুস্থ হতে পারেন, এই জিনিসটা বিপরীত দিকে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনার সুস্থতার বদলে বিভিন্ন সমস্যা আরও বাড়ছে, যেহেতু তারা ব্যাকডেটেড ইনফরমেশন আপনার সাথে দিচ্ছে বা যেটা এখন বর্তমানে চলে না সেই ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করছে। সেই ইনফরমেশনগুলো নিয়ে আপনার আসলে শারীরিকভাবে হয়তো ক্ষতি হচ্ছে। আপনি যখন আবার ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তাররা আবার হয়তো এক ওষুধের উপর আরেক ওষুধ দিচ্ছেন। সেই ওষুধগুলো প্রত্যেকটারই আবার একটা সাইড ইফেক্ট আছে। একটি ওষুধের সাইড ইফেক্ট ঠিক করতে গেলে আপনাকে আবার 10টি ওষুধ খেতে হচ্ছে। এটা একটু বড় সমস্যা বলে মনে করি। এখানে উচিত ছিল যে আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য যদি প্রাথমিকভাবে আপনি একজন নিউট্রিশন স্পেশালিস্ট অথবা নিউট্রিশনিস্টকে দেখাবেন। এর পাশাপাশি ব্যায়ামের গুরুত্ব আমরা সবাই জানি।
একজন সার্টিফাইড ট্রেনার, ফিটনেস ট্রেনারকে দেখাতে পারেন। সার্টিফাইড ফিটনেস ট্রেনার হলো যারা এই ব্যায়ামের সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করেছেন, ডিগ্রি নিয়েছেন। এটা কোনো জিমের ট্রেনার না, যেখানে আপনার বডি বিল্ডিং শেখাচ্ছে আপনাকে, বা আপনাকে হয়তো বিভিন্ন সাপ্লিমেন্ট কেনার কথা বলতেছে, বা গুরু শিষ্য কেন্দ্রিক যে জিমের যে অবস্থা, এখানেও পলিটিক্স চলে। যাই হোক, এটা হলো পুরাটাই ফিটনেসের বাইরে, বা এই যে সার্টিফাইড ফিটনেস ট্রেনার কথা বলতেছি, সার্টিফাইড ফিটনেস ট্রেনাররা সেমি মেডিকেল চিকিৎসা সেবা দিয়ে থাকেন এই খাদ্য বা পুষ্টির যে জ্ঞানটা আছে দুটো সমন্বয় করে। তো দেখা যায় আপনি যদি একজন সার্টিফাইড ফিটনেস ট্রেনার অথবা একজন সার্টিফাইড নিউট্রিশন স্পেশালিস্ট, এই দুইজনের কাছে যে পরামর্শ নিলে আপনার 70 থেকে 80% যে রোগ হওয়ার সম্ভাবনা তা প্রথমেই দূর হয়ে যাচ্ছে। তারপরও আপনি যদি কোনো অসুস্থতা ভোগেন, প্রাথমিকভাবে আপনি তাদের কাছে গেলে ওনারাই আসলে সমাধান করে দিবেন। এরপরে যখন সমস্যা দেখা যাচ্ছে সুরাহা হচ্ছে না, সেই ক্ষেত্রে নিউট্রিশন স্পেশালিস্টই বলবেন বা আপনার ফিটনেস ট্রেনারই বলবেন, যিনি সার্টিফাইড ফিটনেস ট্রেনার, যে আপনি একজন ডাক্তারের পরামর্শ নিন। বিদেশে যেটা করা হয়, একজন সার্টিফাইড ফিটনেস ট্রেনার, একজন সার্টিফাইড নিউট্রিশন স্পেশালিস্ট এবং একজন সার্টিফাইড বলেন বা একজন মেডিকেল ডাক্তার, তিনজনের সমন্বয়ে একজন মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। বাংলাদেশে সেটা রাজনৈতিক কারণ বলেন বা বিভিন্ন গাফিলতি বলেন, এ কারণে আসলে দেখা যাচ্ছে একজন ডাক্তারকে, মেডিকেল ডাক্তারকে 3টার পরামর্শ দিতে হচ্ছে, যার জন্য তিনি বিশেষজ্ঞ নন। আমার এই পেজটি বা আমার যে কাজটি হলো এই আপনাদেরকে পরামর্শ দেওয়া খাদ্য পুষ্টি সম্পর্কে, যেহেতু আমি একজন সার্টিফাইড নিউট্রিশন স্পেশালিস্ট। এর পাশাপাশি আমি ব্যায়াম সংক্রান্ত বিষয়েও পরামর্শ দিয়ে থাকি, তার কারণ আমি একজন সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার। দুইটি সমন্বয়ে আপনাকে আপনার স্বাস্থ্য ভালো করার জন্য আমি বা আমাদের মতো যারা প্রফেশনাল ব্যক্তিরা আছে তারা চেষ্টা করে যাচ্ছেন, যেন আপনাদেরকে প্রাথমিকভাবে কোনো কিছু হলেই কোনো মেডিকেল চিকিৎসকের কাছে যেতে না হয়। আমরা বলবো না যাবেন না, তা বলবো না। আমরা বলবো প্রাথমিকভাবে যে জিনিসটা আপনি 70 থেকে 80% ক্ষেত্রেই নিরাময় পাচ্ছেন, তা কেন আপনি হাজার টাকা, লক্ষ টাকা খরচ করে অপ্রয়োজনে আগেই মেডিকেল ডাক্তারের কাছে দৌড়াবেন? মেডিকেল ডাক্তাররা বিভিন্ন ওষুধ হয়তো দিবে, একটি খেতে যায় আরেকটি সমস্যা হতেও পারে। আবার দেখা যাচ্ছে সাইড ইফেক্টের কথা বললাম, এই সমস্যাটা আছে, এটাও হতে পারে। পরবর্তীতে দেখা যাবে যে সামান্য একটা বিষয় মানে বিশাল আকার ধারণ করছে। এখন আসি এই তেলগুলো কি প্রসেসে তৈরি করা হয় বা এর পার্থক্যটা আসলে কি। আপনারা অনেকেই হয়তো জানেন যে ধরুন সরিষার তেলের কথা বলি। সরিষার তেল আপনি যখন কোনো মেশিনে নিয়ে আসবেন বা ঘানিতে নিয়ে আসবেন, যখন এটা ভাঙানো হয়, প্রথম চাপে যে তেলটা বের হবে সেই তেলটাই হলো আসলে ভোজ্য তেল। কিন্তু এই সয়াবিন বলেন বা সানফ্লাওয়ার বলেন বা ক্যানোলা তেল বলেন বা রাইস ব্র্যান্ড তেল বলেন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে বাজার থেকে আপনি যদি তেলের মেশিনও কিনে নিয়ে যান, এসব তেল সরাসরি মেশিনে দিলে খেতে পারবেন না। দুর্গন্ধযুক্ত, অখাদ্য হয়ে যাবে, কালার হবে বিবর্ণ। তো সেই ক্ষেত্রে আমরা করি কি, এই তেলগুলো সাধারণত বিদেশ থেকে আমদানি করে থাকি। বিদেশ থেকে আমদানি করার কারণ হলো, বিদেশে এই তেলগুলো 7 থেকে 8টি ধাপে প্রসেস করার মাধ্যমে আমাদের হাতে চলে আসছে। 7 থেকে 8টি প্রসেস মানে আপনার জমি থেকে এই বীজগুলো আহরণ থেকে শুরু করে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত 7 থেকে 8টি ধাপ বিদ্যমান। যেখানে আপনার হওয়ার কথা ছিল যে ভোজ্য তেলটি প্রথম যে শস্যটি নিয়ে আসলেন, সেখান থেকে যে তেলটা আসছে সেই তেলটা আপনার ভোজ্য তেল হওয়ার কথা ছিল। আমি পাশে ভিডিওতে দিয়ে দেবো আসলে প্রসেসটা কিভাবে হয়। এটা ছোটোখাটো কোনো বিষয় না। বিভিন্ন এটার মধ্যে যে হাইড্রোজেনারেশনের কথা বললাম, এই ব্যাপারটা তো আছেই। এছাড়া যে কেমিক্যাল রং মিক্স করা বা সুগন্ধ মিক্স করা, এগুলোর বিভিন্ন ব্যাপার, এই ব্যাপারগুলো একসাথে যোগ করার পরে বর্তমানে যে ভেজিটেবল তেল বলে আপনারা খাচ্ছেন, এটা আসলে পুরোটাই কেমিক্যাল তেল ছাড়া কিছুই না। যখন আপনি তেলকে একবার গরমে তাপ দিবেন, এর পুষ্টিগুণ বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি ভাবুন, যখন 7 থেকে 8টি ধাপে তেলটি প্রসেস হয়ে আপনার হাতে আসছে, এর ভিতরে কি আসলে কোনো পুষ্টিগুণ থাকার কথা? অবশ্যই থাকার কথা না।
তা কিভাবে হয়তো আপনারা যখন তেল কেনেন, তেলের পিছে লেবেলে লেখা থাকে যে ভিটামিন অমুক আছে তমুক আছে, এর কারণ হলো এখানে সিনথেটিক ভিটামিনটা যুক্ত করা হয়। সিনথেটিক ভিটামিন কি, আপনারা যেটা বাজার থেকে যে ভিটামিন ক্যাপসুলগুলো কিনে খান, যে মাল্টিভিটামিনগুলো কিনে খান, সেই সিনথেটিক ভিটামিনগুলোই এই তেলের সাথে মিক্স করে বলা হয় যে ভিটামিনযুক্ত সয়াবিন তেল বা ভেজিটেবল তেল বা রাইস ব্র্যান তেল। আসলে এর ভিতরে আসলে বাস্তবিক কোনো ভিটামিনই অবশিষ্ট নেই, এর সাথে যুক্ত করা হয়েছে, তার সবই সিনথেটিক বা কৃত্রিমভাবে। চর্বি বিভিন্ন ধরনের হয়, যেমন স্যাচুরেটেড চর্বি বা ফ্যাট হতে পারে, পলি আনস্যাচুরেটেড ফ্যাট হতে পারে, ট্রান্স ফ্যাট হতে পারে। এগুলোর ভিতরে আমরা যেহেতু সয়াবিন তেলের কথা বলছি বা রাইস ব্র্যান বা যে তেলই বলেন, যে কোনো ভেজিটেবল তেল, এইসব তেলের আসলে ক্যাটাগরি যদি ধরা হয়, এইসব তেল পলি আনস্যাচুরেটেড ফ্যাট ক্যাটাগরিতে পড়ে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই পলি আনস্যাচুরেটেড ফ্যাট শুধু মানুষের দেহের জন্য নয়, এমনকি পশু পাখির দেহ বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। আপনার ডায়াবেটিস বলেন, হার্টের সমস্যা বলেন, কিডনির সমস্যা বলেন, বিভিন্ন শারীরিক সমস্যার ক্ষেত্রে আপনার এই ভেজিটেবল তেলের একটা বড় লিঙ্ক বা সম্পর্ক পরিলক্ষিত হয়। আর পৃথিবীর যে বড় বড় গবেষণাগুলো করা হয়, সেই গবেষণাগুলোর বেশিরভাগই আসে আমেরিকান বিভিন্ন প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি থেকে। তো দেখা যাচ্ছে যে যে গবেষণাগুলো লবিং করে করা হচ্ছে, সেই লবিং গবেষণাগুলোর অনুমোদন দেওয়া হচ্ছে এফডিএ থেকে। এফডিএ মানে ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন। এই অধিদপ্তর আসলে একটি অধিদপ্তর নয়, দুটি অধিদপ্তরের সমন্বয়ে একটি অধিদপ্তর। একটি হলো খাদ্য বিষয়ক অধিদপ্তর, যেমন আমাদের বিএসটিআই। আরেকটি হলো ড্রাগসের যে অধিদপ্তর বা ওষুধ শিল্প। ঠিক আছে, এই দুইটির সমন্বয়ে একটি অধিদপ্তর। তো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা একটা ওপেন সিক্রেট যে আপনি কোনো খাবার বাজারে আসার আগেই তার ওষুধ বাহির হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার কারণ সবকিছু এক জায়গা থেকেই পরিচালিত হচ্ছে। আপনারা যেখান থেকে আবর্জনা খাবারের অনুমোদন দেওয়া হচ্ছে, ঠিক একই জায়গা থেকে আপনার ওষুধ কোম্পানির ওষুধগুলো একই জায়গা থেকে অনুমোদন দেওয়া হচ্ছে, একই জায়গা থেকে লবিং করা হচ্ছে। আর এই একই জায়গা থেকে আমরা বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন গবেষণাপত্র দেখছি, যেটার মাধ্যমে আমাদের জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু আপনারা যদি একটু সচেতন হন, আপনাদের যদি ইন্টারনেটে ঘাটাঘাটি করা অভ্যাস থাকে, এছাড়া যারা বিকল্প স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনাদের সাথে নিয়মিত শেয়ার করে যান, তাদেরকে যদি আপনি ফলো করেন, সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে আসলে গোড়ার গলদটা কোথায়। জন্য আপনি ইচ্ছা করলে চাইলেই এই বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা বা এইসব অধিদপ্তরের ব্যাপারে আপনি চাইলেই কথা বলতে পারবেন না। তবুও আমি কথাগুলো বলছি, আপনাদের জানার দরকার। তার কারণ এইসব অনেক কিছুই ইন্টারনেটে পাওয়া যায়। এগুলো নতুন কোনো জিনিস নয়, হয়তো আপনারা নতুন শুনছেন, কিন্তু এগুলা বহির্বিশ্বে প্রমাণিত একটা ইতিহাস। যেমন ধরুন কোম্পানির নাম হিসেবে আমি বলেছিলাম যে 1890-এর দিকে বিজ্ঞানীরা এই হাইড্রোজেন গ্যাস মিশিয়ে একটা কেমিক্যাল কম্পাউন্ড বা একটা ফর্মুলা তৈরি করে। এরপরে ভেজিটেবল তেলটা বা সয়াবিন তেলটা প্রথম বাজারে আসে। তা এই ভেজিটেবল তেলটা বাজারে আসার আগে ক্রিসকো নামে একটি প্রোডাক্ট বাজারে বহুল প্রচলিত ছিল সেই সময়। মানে এই ক্রিসকো ব্র্যান্ড বা এই ক্রিসকো যে কোম্পানি, তার হাত ধরেই আপনার সয়াবিন তেল বা এই তেলগুলো এতদূর এসেছে। সেই ক্রিসকো তেলের কোম্পানির নাম আপনারা জানলে অবাক হবেন। এই ক্রিসকো যে প্রোডাক্টটি ছিল, এই প্রোডাক্টের প্রস্তুতকারক ছিল মানে এখনো আছে, প্রস্তুতকারক হলো P&G, প্রক্টার অ্যান্ড গ্যাম্বল। যে কোম্পানি আপনার এই জিলেটের বিভিন্ন উপাদান তৈরি করতে, এরিয়াল টাইট আপনার ডিটারজেন্ট বানাচ্ছে, প্যাম্পার্স ডাইপার্স বানাচ্ছে, আপনার সাবান শ্যাম্পু যে কোনো কমোডিটি যা যা আপনারা বর্তমানে ইউজ করছেন, এই সব কিছুই তৈরি করছে। একটু জানাই দিই, ক্রিসকো যে জিনিসটার কথা বললাম, ক্রিসকো CRISCO, ক্রিসকোটা ছিল আসলে ওই হাইড্রোজেনারেশন বা হাইড্রোজিনেশন সম্ভবত যে কথাটি বললাম, এর মাধ্যমে এই তেলটা পরিশোধন করে বাটারের মতো মানে একটা খাদ্য দ্রব্য বানানো হয়, যা ছিল মানে বাটারের মতো নরম, স্বাদও আপনার বাটারের মতোই ছিল,
কিন্তু এর মূল উপাদানটি ছিল হলো এই আবর্জনা ভেজিটেবল তেল। এই ভেজিটেবল তেলটা প্রথম থেকে যে ঘন ছিল, ঘন হওয়ার কারণে মানুষকে অ্যাডভার্টাইজিং করা হতো যে এটা হলো বাটারের বিকল্প, মার্জারিনের বিকল্প। এই মার্জারিনটাও আসলে এই ভেজিটেবল তেলের একটা বাহ্যিক রূপ। প্রথম দিকে তরল হওয়ার বদলে ঘন হওয়ার কারণে মার্কেটিং করা হতো ক্রিস্কো বাটারের বিকল্প হিসেবে। পরবর্তীতে যখন আরেকটু সময় গেল, প্রযুক্তি আরেকটু ডেভেলপ করলো, তখন এই ঘন প্রোডাক্টকে পাতলা বা তরল করে সয়াবিন তেল, ক্যানোলা তেল, রাইস ব্র্যান তেল এইসব বের করা হলো। এখন বাজারে হয়তো মার্কেটিং করা হয় যে সয়াবিনের থেকেও হয়তো ভালো রাইস ব্র্যান তেল, সয়াবিনের থেকেও হয়তো ভালো সানফ্লাওয়ার তেল, সয়াবিনের থেকেও হয়তো ভালো পিনাট তেল বা বাদামের তেল। আসলে ঘুরে ফেলে একই, হয়তো একই ফ্যাক্টরি থেকে আসতেছে, একই কোম্পানি থেকে আসতেছে, শুধু ব্র্যান্ডিং করা হচ্ছে আলাদাভাবে, মার্কেটিং করা হচ্ছে একটু আলাদাভাবে, কিন্তু প্রসেসটা সেম। একটু আগে আমরা আলোচনা করেছিলাম পলি আনস্যাচুরেটেড ফ্যাট নিয়ে। এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটটা আপনার শরীরে লিনোলিক অ্যাসিড নামে এক ধরনের জৈবিক ক্রিয়া সম্পাদন করছে, বা এই লিনোলিক অ্যাসিড আপনার শরীরে বাড়িয়ে দিচ্ছে। তা আগেকার যে গবেষণাগুলো ছিল সেখানে বলা হচ্ছিল যে পলি আনস্যাচুরেটেড ফ্যাট খাওয়ার পরে যে লিনোলিক অ্যাসিডটা বাড়ছে তা আপনার শরীরের জন্য খুব ভালো। কিন্তু বর্তমান যে গবেষণাগুলো আসছে সেখানে এর বিপরীত কথা বলা হচ্ছে। দেখা যাচ্ছে এই পলি আনস্যাচুরেটেড ফ্যাট থেকে যে লিনোলিক অ্যাসিডটা আসছে, যা শরীরে যে বাড়ছে, এর ফলে বিভিন্ন শারীরিক সমস্যা, যেমন হরমোনের সমস্যা, ফ্যাটি লিভার হচ্ছে, আপনার পেট ফাঁপার সমস্যা হচ্ছে, আলসারের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, হার্টে ব্লকের সমস্যা হতে পারে। এমনকি আপনার মাতৃগর্ভে যে সন্তান আছে, নিয়মিত আপনি যদি এই সয়াবিন তেল খান, রাইস ব্র্যান বা এই জাতীয় তেল খেলে আপনার বাচ্চার শারীরিক বা মানসিক বিকারের সমস্যা হতে পারে, অটিস্টিক শিশু জন্মগ্রহণ করতে পারে। আপনার যৌন সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। আপনার হাড়ের সমস্যা থাকলে হাড় ব্যথা বাড়িয়ে দিতে পারে, হাড় ক্ষয় হতে পারে। ডিমেনশিয়া বা আপনি ঘন ঘন যে ভুলে যাওয়ার রোগ, সেই ভুলে যাওয়ার সমস্যাটা বাড়িয়ে দিতে পারে। মানসিক হতাশা বাড়িয়ে দিতে পারে। টিউমারের সমস্যা হতে পারে, ক্যান্সারের সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। আর পশু পাখির উপর গবেষণা করে দেখা গেছে যে যেসব পশু পাখি ক্যান্সারে আক্রান্ত, তাদেরকে যদি সয়াবিন তেল বা এই কেমিক্যাল তেল, যেটার কথা বলতে ভেজিটেবল তেল যদি পুশ করা হয়, তাদের 400 গুণ এই ক্যান্সার বৃদ্ধি পেয়ে খুব দ্রুত মারা যাচ্ছে। আপনি বলতে পারেন, আমি এত বছর ধরে এই তেলটা খাচ্ছি, কই আমি তো কোনো সমস্যা দেখছি না। এখন এখানে কোয়েশ্চেন হলো যে আপনি কি উন্নত দেশের মতো প্রতি বছর নিজের শরীরের ফুল বডি টেস্ট করিয়েছেন? ফুল বডি টেস্ট মানে আপনার শরীরে যত কিছু আছে সমস্ত কিছুর টেস্ট। উন্নত বিশ্বে যেসব দেশে চিকিৎসা সেবা ফ্রি, সেসব দেশে দেখা যায় যে আপনি প্রতি বছর রুটিন চেক আপ হিসেবে আপনার শরীরে যত টেস্ট আছে, সেটা কিডনি, হার্ট, চোখ, হাত, মুখ যা কিছু আছে সমস্ত কিছু আপনি বিনা অর্থে পরীক্ষা করাই নিতে পারবেন, যেটা বাংলাদেশের মতো কান্ট্রির জন্য বা বাংলাদেশের মতো দেশের উন্নয়নশীল দেশের জন্য খুবই ব্যয়বহুল। আপনারা যদি ডায়াগনস্টিক সেন্টারে যেয়ে থাকেন, হয়তো ফুল বডি টেস্টের বিভিন্ন পোস্টার দেখলে ওখানে দেখবেন 15 থেকে 20,000 টাকা ন্যূনতম লাগবে আপনার ফুল বডি টেস্ট করা নিতে। এই জন্য সাধারণত দেখা যাচ্ছে যারা 40 বা 50 বা 60 বছর বয়সী, যারা বিভিন্ন রোগে ভুগছেন ও মারাত্মক রোগে, তাদের ক্ষেত্রে এই ফুল বডি টেস্টের কথা বলা হয়। কিন্তু আসলে যে বয়সের টেস্টের কথা বলা হচ্ছে, সেই বয়সে আসলে টেস্ট করে আপনার লাভ তো হবে না। বোঝাই যাচ্ছে যে আপনার সেই সময়টি পেরিয়ে গেছে। আপনার শুধু রোগ আর রোগই চোখে পড়বে। যে গবেষণাগুলো বললাম, সেই গবেষণাগুলো যে টেস্টগুলো করা হয়েছে, সেগুলো তো নিয়মিত যে স্বাস্থ্য পরীক্ষা সেখান থেকেই ধরা পড়ছে। কিন্তু আমাদের দেশে এসব গুরুত্ব দেওয়া হয় না, আমাদের সেই সামর্থ্য নাই। এজন্য আমরা আসলে বুঝতে পারি না আমাদের শরীরে কি সমস্যা আছে। এইজন্য যে সমস্যাগুলোর কথা বললাম, ডাইরেক্ট যে একটা কারণেই হবে সরাসরি বলা যাবে না। কিন্তু এইটুকু বলা যাবে যে এই যে ভেজিটেবল তেলটা খাইলাম, এটার জন্য অন্যান্য যে সমস্যাগুলো আছে তা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তা আপনি যে জিনিসটা খেলে আপনার শরীরে ক্ষতি হচ্ছে আপনি জানেন, তা আপনি কেন এটা খাবেন? আর আমি এটা বলেছি এই
তেলের কিছু কিছু উপাদান অনেকটা স্লো পয়জনিং এর মতো। তার মানে ধীরে 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 আপনার শরীরে বিষক্রিয়া ছড়াচ্ছে, আপনি প্রথমে বুঝতে পারবেন না, কিন্তু পরবর্তীতে আপনার বিশাল ক্ষতি করবে। কেন আপনি জেনে শুনে এই তেলটি খাবেন? আমি যে সমস্যার কথাগুলো আলোচনা করছি, এগুলো সবকিছু রেফারেন্স ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া এখন ইন্টারনেটের যুগ, আপনারা কষ্ট করে ইচ্ছা করলে ঘেঁটে নিতে পারবেন। আমাকে যে সবকিছু প্রমাণ করতে হবে এমন বিষয় না। আপনার যদি আগ্রহ থাকে, আপনারা নিজের ইচ্ছায় এসব কিছু নিজেরাই বাহির করে নিতে পারবেন। আবারও বলি, আমি কোনো কোম্পানির বিরুদ্ধে কথা বলছি না। আমি যেটা বাস্তব ইতিহাস, যেটা ফ্যাক্ট, সে কথাটা তুলে ধরছি। আপনারা খাবেন কি খাবেন না, এই পুরো ডিসিশনটাই আপনাদের। আমি তো আপনাদের তুলে খাওয়াতে পারবো না, কিন্তু আমি যেটা সত্য ফ্যাক্ট, যা আপনার শরীরের জন্য ভালো করবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া আমার নৈতিক এবং প্রফেশনাল যে দায়িত্ব, সেখান থেকে আমি কথাগুলো বলছি। 150 বছর আগের ইতিহাস হিসেবেই ধরি আবার। এর প্রথম দিকে বলেছি আন্তর্জাতিক বিষয়, এবার বাংলাদেশে 150 বছর আগে ইতিহাস ধরলে, সেই সময়ে বাংলাদেশের মানুষ বেশিরভাগ সময়ে, বা বাংলাদেশ তো সে সময় ছিল না, সেই সময় ভারতবর্ষ বলা যায়, সেই সময় ভারতবর্ষের সাধারণ মানুষরা রান্নাতে ঘি ব্যবহার করত। সরিষার তেলও না, ঘি। সরিষার তেলের ব্যবহার ছিল খুবই সীমিত, কিছু কিছু অঞ্চলে ব্যবহার করা হয়তো, হয়তো গা মালিশ করার জন্য বা মেডিসিন হিসেবে ইউজ করা হয়তো। কিন্তু সে সময় আসলে 150 বছর আগে বাঙালির একটা পরিচয় ছিল ঘি ভাতে বাঙালি। যেরকম মাছে ভাতে বাঙালি, সেরকম ছিল ঘি ভাতে বাঙালি। যে প্রত্যেকটা বাঙালির ঘরে এই ঘিটা থাকবেই রান্নাতে। তাহলে পরিবর্তনটা হলো কোন সময়? পরিবর্তন হলো যে সময় ব্রিটিশরা চলে আসলো। ব্রিটিশদের আগমনের সাথে সাথে অনেক কিছু যে পরিবর্তন হলো, তাদের শাসন বলেন বা শোষণ বলেন, তাদের শাসন বা শোষণের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা যে বিপর্যয় হয়েছিল, তা আমরা সকলেই জানি। সেই জন্য দেখা যায় যে যে ঘরে প্রাচুর্য ছিল, সে প্রাচুর্য আস্তে আস্তে হারিয়ে যায়। যে বাসায় ঘি জিনিসটা সাধারণ ছিল, সেই ঘি জিনিসটা হয়ে যায় একটি অপ্রতুল বিষয়। ব্রিটিশরা আসার পর থেকে বিভিন্ন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। যেহেতু নীল চাষের কথা আমরা সকলে জানি, যে জমিতে বিভিন্ন চাষ করতে বাধ্য করত। তো যাই হোক, এই বিরূপ প্রভাব পড়ার কারণে দেখা যাচ্ছে যে তখনকার বাঙালিরা বাধ্য হয়ে যে তেলটি তাদের রান্নার জন্য বেছে নেয়, সেটাই হলো আসলে সরিষার তেল। সরিষার তেল আগাছার মতো বা যে কোনো জায়গায় জমিতে বেড়ে উঠতো, সেটা নিয়ে এসে চাপ দিয়ে তেলটা বের করে রান্নার কাজে ব্যবহার করা হতো। কিন্তু ঘি ব্যবহার করার জন্য গরুর দরকার। গরু ঠিক মতো খাবার খেলে তো গরু থেকে দুধ আসবে, সেই দুধ থেকে তো বাটার বা মাখন বা ঘি হবে। তো দেখা যাচ্ছে আমরা সেই সামর্থ্য নেই। ব্রিটিশরা এসে আপনার ঘর থেকে হয়তো ওই গরুই নিয়ে গেছে, আপনার আপনার আপনি হয়তো ঋণ নিয়েছেন বা কিছু নিয়েছেন, সেই জন্য পরিশোধ করতে না পারার জন্য ব্রিটিশরা বা জমিদাররা আপনার কাছ থেকে এইসব বন্ধক রেখেছেন বা নিয়ে গেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একমাত্র অবলম্বন, গরিবের একমাত্র অবলম্বন ছিল তখন সরিষার তেল। সরিষার তেলটা আসলে অনেক পরে আমাদের ডায়েটে চলে আসে, প্রথম দিকে ছিল এই ঘি। সেই হিসেবে আসলে এই এতক্ষণ যে ভেজিটেবল তেলের বললাম বা শস্য দানার যে তেল, ভেজিটেবল বললে ভুল হবে, এই শস্য দানার তেল হিসেবে এই সরিষার তেলটাও একই ক্যাটাগরিতে পড়ে। কিন্তু পার্থক্য এখানেই যে সরিষার তেল উন্নত বিশ্বে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ বা ব্যান করা হয়, কিন্তু আমাদের দেশের মতো দেশ, উন্নত উন্নয়নশীল দেশে এখনো পর্যন্ত মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন, এখনো কিন্তু সরিষার তেল খেয়ে ঠিকই ভালো আছে। তো সরিষার তেল নিষিদ্ধ কেন হয়েছে বিদেশে? কারণ শস্য দানার তেল সেই বিষয়ে, সেই জন্য না। ওখানে একটা গবেষণা করা হয়েছিল 1970 সালের দিকে সম্ভবত, একটা গবেষণা, যে আপনার সরিষার তেল খেলে আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আপনার কিডনি বা আপনার হাড় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এই জন্য উন্নত দেশগুলোতে এই জিনিসটা বহু বছর আগে, সাধারণত 70 বা 80 দশকের দিকে আসলে সরিষার তেলটা ব্যান করা হয়েছিল। কিন্তু মজার বিষয়, যে সময় এই সরিষার তেলটা ব্যান করা হয়েছিল, সেই গবেষণাটি করা হয়েছিল ইঁদুরের উপর, কোনো মানুষের উপর নয়। এর আগে আপনাকে বলেছি 1960-70 দশকে ওই একইভাবে প্রচার করা হয়েছিল যে এই অমুক ফ্যাট বা চর্বি খেলে বা খেলে আপনার কোলেস্টেরল বাড়বে, বাড়বে। ঠিক একইভাবেই সবকিছু মানে এক জায়গায় বারোমিশালি হয়ে বর্তমানে আজকে আমরা এতদূর চলে এসেছি। এখন যেহেতু সরিষার তেল ওই শুধুমাত্র একটা গবেষণার জন্য নিষিদ্ধ, পরবর্তীতে আসলে সরিষার তেল নিয়ে খুবই কম গবেষণা হয়েছে। যে বর্তমান আধুনিক সময়ে যে গবেষণা নাই বললেই চলে, আসলে যে শরীরে কোনো ক্ষতি হয় কিনা
মানুষের উপর এই দীর্ঘকালীন সরিষার তেল খেলে বড় কোনো ক্ষতি হবে কিনা এই সম্পর্কে আসলে তেমন কোনো তথ্য আপনারা পাবেন না। গবেষণার কথা বাদ দিলে প্র্যাকটিক্যাল লাইফের কথা বলি, বাস্তবিক জীবন। বাস্তবিক জীবনে আপনারা কি কখনো শুনেছেন যে, বা আপনার যে আগের জেনারেশন, আপনার বাবা কি দাদা যারা সরিষার তেল খেয়ে বড় হয়েছেন, তারা কি সরিষার তেল খাওয়ার জন্য কোনো সমস্যায় ভুগেছে? আমার তো মনে হয় না। আমি বাস্তব জীবনে কারো কাছে শুনিনি যে সরিষার তেল খেয়ে এই সমস্যাটা হয়েছে, ইউরিক অ্যাসিড বেড়েছে এটা। বর্তমানে এইটুকু গবেষণা দেখা যাচ্ছে যে আসলে ইউরিক অ্যাসিড বৃদ্ধির জন্য একটি উপাদানকে দায়ী করা যাবে না। ইউরিক অ্যাসিড যে আসলে সরিষার তেল খেলেই বাড়বে এরকম কোনো প্রমাণ নেই। যে কোনো অন্যান্য স্বাস্থ্য সমস্যার জন্য ইউরিক অ্যাসিড বাড়তে পারে, কিন্তু সরিষার তেলের জন্যই বাড়বে এটার কোনো আসলে গবেষণাও নেই, কোনো প্র্যাকটিক্যাল কোনো কারো কাছে শোনাও যায় না। আর কোলেস্টেরলের কথা আরেকবার বলতে হচ্ছে, এর আগের ভিডিওতে বলেছি যে চর্বিযুক্ত মাংস বা বাটার বা ঘি খেলে কোলেস্টেরল বেড়ে যাবে, হার্ট অ্যাটাক হবে। বিষয়টি কিন্তু সঠিক নয়। কেন নেই? তার কারণ আপনার শরীর, আপনি যদি কোনো কোলেস্টেরল জাতীয় খাবার ধরি, যদি কোনো কিছু নাও খান, তারপর আপনার বডি প্রতিদিন কোলেস্টেরল তৈরি করবে। কেন? তার কারণ কোলেস্টেরল হলো এক ধরনের হরমোন। কোলেস্টেরল হরমোন যদি আপনার শরীরে না থাকে, আপনি নির্ঘাত মারা যাবেন। এই কোলেস্টেরলের কারণে আপনার শরীর ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই 4টি ভিটামিন শোষণ করে আপনার শরীরকে সুস্থ রাখছে। আপনার বডিতে যদি কোলেস্টেরল না থাকে, আপনার শরীরে যদি প্রয়োজনীয় চর্বি না থাকে, আপনার এই ভিটামিনগুলো ঠিকমতো শরীর শোষণ করতে পারবে না। ফলশ্রুতিতে আপনি অসুস্থ হয়ে এমনিতেই মারা যাবেন। এই জন্য আপনারা যখন কোনো সমস্যা নিয়ে যাবেন, প্রথমে আগে আমি সবসময় বলবো নিউট্রিশনিস্ট বা নিউট্রিশন স্পেশালিস্টকে দেখান। এর পাশাপাশি ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন, একজন সার্টিফাইড ফিটনেস ট্রেনারের সাথে যোগাযোগ করতে পারে। এর পাশাপাশি আপনার কোনো স্বাস্থ্য সমস্যা হলে এরপর মেডিকেল চিকিৎসকের কাছে যেতে পারেন। হ্যাঁ, অবশ্যই কোনো ইমার্জেন্সি হলে, কোনো দুর্ঘটনা হলে অবশ্যই সরাসরি মেডিকেল ডাক্তারের কাছেই দেখাবেন। এটা 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 এখানে বলার কিছু নেই। কিন্তু আপনি বর্তমানে কোনো এমার্জেন্সিতে ভুগছেন না বা আপনার কোনো দুর্ঘটনা ঘটেনি, তো সেই ক্ষেত্রে আপনার যে লাইফ স্টাইলটা আছে বা আপনার প্রতিদিন যা কিছু করছেন, তার ভিতরে আপনার খাদ্য, পুষ্টি এবং ব্যায়াম, এই তিনটার বা এই দুইটির কম্বিনেশন যখন করবেন তখন আসলে 70 থেকে 80% রোগ থেকে এমনি দূরে থাকা যায়। এখন বিকল্প নিয়ে কথা বলি, যে আসলে এই ভেজিটেবল তেল বা আবর্জনা কেমিক্যাল তেল বাদ দিয়ে আপনারা আসলে কি খাবেন? সবচেয়ে ভালো হয় আপনার 150 বছর আগেকার যে রুটিন, শুধু 150 বছর না, আপনার হাজার হাজার বছর ধরে মানুষ আসলে এই মাখন বা ঘি বলেন, নারকেল তেল বলেন বা পশুর যে চর্বি আছে, যেটা ইংলিশ ভাষায় ট্যালো বলা হয়, এই সব দিয়ে হাজার হাজার লাখ লাখ বছর ধরে মানুষ সাধারণভাবেই খাবারের সাথে গ্রহণ করে আসছে। হঠাৎ করে 150 বছরে আমাদের খাদ্যাভ্যাসে এমন পরিবর্তন হলো যে আমাদের শিল্প বিপ্লব, আসলে দেখা গেল শিল্প বিপ্লবের কারণে আমাদের বর্তমানে যে স্বাস্থ্য সমস্যা, এই শিল্প বিপ্লবের সাথে অনেক কিছু জড়িত। সেই শিল্প বিপ্লবের জন্যই এই চিনি শিল্পর আবির্ভাব, এই যে ভেজিটেবল তেলের আবির্ভাব, বর্তমানে যে স্বাস্থ্য সমস্যা, ডায়াবেটিস, সবকিছুই আসলে মানে একই সুতোয় গাঁথা। এখন অনেকে বলতে পারেন যে মাখন বা বাটার, ঘি এগুলোর দাম অনেক বেশি। এখানে আপনাদের জানার কিছুটা ভুল আছে। ভুলটা এইভাবে যে ধরুন, ঘির কথা বলি প্রথমে, যে আপনি কি জানেন, আপনি মাত্র 5 থেকে 10 গ্রাম বা 1 টেবিল চামচের অর্ধেক ঘি দিয়ে পুরো একটা তরকারি রান্না করতে পারবেন। বাস্তবিক প্রমাণ আমি নিজেই। আমি 4 থেকে 5 জনের ফ্যামিলিতে বড় হয়েছি। এই 4 থেকে 5 জনের ফ্যামিলিতেই এই 1 কেজি ঘি দিয়েই আমি সারা মাসের রান্না কিন্তু আমার চলে যাচ্ছে, তারপরও বেঁচে যাচ্ছে। কিন্তু এখানে রান্না করা হলে আমরা কতখানি ঘি দিচ্ছি সেটা একটা পরিমাপ বুঝে জিনিসটা রান্না করা হচ্ছে। কিন্তু সাধারণত দেখা যায় যখন সয়াবিন তেলের কথা বলা হয় বা রাইস ব্র্যান্ড বা যে ভেজিটেবল তেলই বলে, যখন আপনি তেল ঢালা শুরু করেন, আপনারা তো মেপে ঢালেন না। আপনারা হয়তো ভাবছেন যে সামান্য একটু তেল দিলাম, এখান থেকে হয়তো তরকারি বা ঝোল রান্না করব। তা গবেষণায় দেখা গেছে যে আপনি যখন এই তেলগুলো ঢালছেন, দেখা যাচ্ছে যে 50 থেকে 100 গ্রাম তেল ঢালছেন, যেখানে আপনার দৈনিক যে তেল থেকে প্রাপ্ত চর্বির দরকার 5 থেকে 10 গ্রাম বা হয়তো 1 টেবিল চামচ বা তারও কম, সেই জায়গায় সয়াবিন তেলের মতো তেল আপনাকে ঢালতে হচ্ছে 50 থেকে 100 গ্রাম।
এটা শুধু বাড়ির রান্নার হিসাব। দেখা যাচ্ছে আপনি এখান থেকে বাসার খাবার খেয়ে হয়তো বাইরে যাচ্ছেন, বাইরে বিভিন্ন আবর্জনা খাচ্ছেন, কেক খাচ্ছেন, বিস্কুট খাচ্ছেন, টোস্ট খাচ্ছেন, বন্ধু-বান্ধবের সাথেই হোক বা কোনো অকেশনে হোক। এছাড়া হয়তো সামোসা, সিঙ্গারা, পুরি এগুলো খাওয়ার অনেকের বদঅভ্যাস আছে। তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যেয়ে হয়তো বিরিয়ানি খাচ্ছেন, চটপটি, ফুচকা যা কিছু খাচ্ছেন, সবকিছুর মধ্যেই কিন্তু সয়াবিন তেল দেওয়া হচ্ছে। সেই সয়াবিন তেল বাসার সয়াবিন তেলের সাথে যুক্ত হলে দেখা যাচ্ছে শুধু 50-100 গ্রাম না। আপনি হয়তো হাফ কেজি বা 1 কেজি সয়াবিন তেল অনেকেই না জেনে খেয়ে ফেলে। এখন বাটার বা মাখনের হিসেবে আসি। বাটার আপনি যদি খুব পাতলা করে স্লাইস করে কেটে দেন, খুব সামান্য, অল্প একটু বাটারেই আসলে আপনার পুরো কড়াই বা পাতিল পরিপূর্ণ হয়ে যাবে। বাস্তবিকভাবে দেখা যাচ্ছে বা যদি আমার নিজের পরিবারের উদাহরণ দিই, আমি যদি হাফ কেজি বাটার কিনি, খুব পাতলা করে স্লাইস করে হাঁড়ি পাতিলে যদি রান্না করা হয়, আমার মোটামুটি 1 মাস চলে যায়। এখন হাফ কেজি বাটারের দাম হয়তো যদি আপনার ৳500 যদি ধরি, সেক্ষেত্রে ৳500 আপনার সারা মাসের তেলের খরচটা চলে যাচ্ছে। আপনি সেই জায়গায় যদি সয়াবিন তেল কিনেন, হয়তো 5 লিটার সয়াবিন তেল কিনতে আর খরচ কিন্তু হিসেবে বেশি হচ্ছে। তাছাড়া হয়তো বাসায় আপনার বিভিন্ন অতিথি আসছে বা বিভিন্ন অকেশনে আরো বেশি হয়তো খাচ্ছেন, বাইরে থেকেও খাচ্ছেন। সেই হিসাব করলে মাখন বা বাটারই বলেন বা ঘি বলেন, আসলে এগুলো পরিমাপ করে খেলে আপনার সয়াবিন তেল বা রাইস ব্র্যান বলেন বা যেটাই বলেন, এইসব ভেজিটেবল তেলের থেকে কম তেল ব্যবহার করে আপনি বেশি সাশ্রয় করতে পারবেন। আপনি বলতে পারেন যে ঘি তো বাজারে ভেজাল। হ্যাঁ, অবশ্যই বাজারে ভালো ঘিও আছে, খারাপ ঘিও আছে। চেষ্টা করবেন একটু দাম দেখে একটু ভালো ব্র্যান্ডের ঘি কিনতে। কম দামি ঘি মানেই ভিতরে ডালডা মেশানো, বিভিন্ন সমস্যা। কয়েকদিন আগেই পেপারে দেখলাম যে বাজারে প্রচলিত গয়েশ্বর নামক একটা ঘি, যার ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে দেখা গেছে যে তার মধ্যে ভেজাল মেশানো। এই গয়েশ্বর ঘি রাস্তার মোড়ে সমস্ত দোকানে পাওয়া যায়। যে জিনিসটা সমস্ত রাস্তাঘাটে যেকোনো জায়গায় পাওয়া যায়, অবশ্যই সেই জিনিসটা ভালো হবে না। আপনি কিনলে অবশ্যই ভালো ব্র্যান্ডের, দরকার হলে যেখানে ঘি বানায় সেখান থেকে যেয়ে সরাসরি ঘি নিয়ে আসতে পারেন, অথবা বাসাতেও ঘি তৈরি করা যায়। আপনারা যদি ঘি তৈরি করতে পারেন তাহলে আরো ভালো। তারপর নারিকেল তেল ব্যবহার করতে পারেন। নারিকেল তেল সম্পর্কে একটা প্রচার আছে যে নারিকেল তেল খেলে নাকি হার্টে ব্লক হয় বা বিভিন্ন সমস্যা হয়। এটাও আসলে ভুল কথা। আপনি যদি পরিমাপ করে ধরেন 5 থেকে 10 গ্রাম নারিকেল তেল খান, বাটার খান, ঘি খান, যেটাই খান, আসলে কোনো সমস্যাই হবে না। কিন্তু আমরা আসলে পরিমাপটা না বুঝে অপ্রয়োজনে বেশি গ্রহণ করে থাকি। পরে যদি বলেন যে আমার আসলে না ঘি বা বাটার বা নারিকেল তেল কোনোটাই কেনার সামর্থ্য নেই, তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে সরিষার তেল বিকল্প হিসেবে বলতে পারি। যেহেতু সরিষার তেল সম্পর্কে আসলে এরকম ব্যাপক কোনো গবেষণা নেই। সরিষার তেল আসলে বাস্তবিক লাইফে কতখানি ক্ষতি করবে সেটার কোনো বাস্তবিক কোনো ভিত্তি এখনো পর্যন্ত চোখে পড়েনি। সেহেতু যাদের সামর্থ্য নেই, সেই ক্ষেত্রে সামর্থ্য নেই বলতে যারা একেবারেই আ আ দিন এনে দিন খাওয়া ধরনের মানুষের কথা বা পরিবারের কথা, তারা সেই টাইপের যদি ফ্যামিলি যদি হয় আপনার, সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প হলো সরিষার তেল। কিন্তু আমি সবসময় বলব যে বাটার বা ঘি বা নারিকেল তেলের কথা আপনার সুস্বাস্থ্যের কথা। আমি ভিডিও শুরুতে বলেছি যে আজকের ভিডিওটা শুধু আপনার নিজের জন্য নয়, আপনার পুরো পরিবারের জন্য। তার কারণ রান্না যখন করছেন, সবসময় যে রান্না ব্যাচেলর লাইফে একা খাবেন তা না। একসময় আপনার নিজেরও ফ্যামিলি হবে। আপনার বাসায় ছেলেমেয়ে থাকবে। আপনি যদি বাসাতে ধরেন এই কেমিক্যাল আবর্জনার তেল নিয়ে আসেন, সেখান থেকে রান্না করে সবাই খায়, সেক্ষেত্রে আপনি অসুস্থ মানে আপনার পরিবারের সমস্ত মানুষ অসুস্থ। বাসায় বয়স্ক মানুষ থাকলে সেও অসুস্থ, বাচ্চাও অসুস্থ। এইসব অসুস্থ হলে কতবার ডাক্তারের কাছে যাবে? ডাক্তারও খুঁজে বের করতে পারবে না যে আসলে আপনার কি জন্য সমস্যা হয়েছে। ডাক্তার দেখবে আপনার হার্টের সমস্যা, ঠিক আছে, এনজিওগ্রাম করেন, ওই ওষুধ খান। কিডনির সমস্যা, এই টেস্ট করেন, এটা খান। তো ডাক্তাররা কি বলতে পারবেন আসলে কোন খাবারটি আপনি সারাদিন খেয়ে এই সমস্যা হয়েছে? অবশ্যই পারবেন না। এইজন্য সামান্য কোনো সমস্যায় মেডিকেল ডাক্তারকে দেখানোর আগে আমি মনে করি আসলে খাবারের ডাক্তারকে দেখানো উচিত। খাবারের ডাক্তারটাই আসলে এখানে আমি নিউট্রিশনিস্ট বা নিউট্রিশন স্পেশালিস্টকে বলতেছি। আমাকেই দেখাতে হবে এমন না। বহু নিউট্রিশনিস্ট আছে। আরেকটা দুর্ভাগ্যক্রমে আরেকটা দুঃখের বিষয় হলো
যে বাংলাদেশে নিউট্রিশনিস্ট যারা ভালো তারা বেশিরভাগই হয়তো ঢাকায় আছে, অন্যান্য জেলাতে নিউট্রিশনিস্টের সংখ্যা খুবই কম। এছাড়া যেহেতু পলিটিক্সের কথা বললাম, পলিটিক্সের কারণে আসলে আমাদের যে মেডিকেল ফিল্ডে নিউট্রিশনিস্টদের খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। আর ডাক্তারই সবকিছু ম্যানেজ করে থাকেন, যে জিনিসটা আমি মনে করি প্রফেশনালি উচিত নয়। পাশাপাশি যেহেতু আমরা ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে জানি, যে শরীরের জয়েন্ট ভালো থাকে, আপনার শরীরের মাংসপেশি ভালো থাকে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই জন্য আপনি একজন সার্টিফাইড ফিটনেস ট্রেনারকে দেখাতে পারেন। অবশ্যই সার্টিফাইড হতে হবে। যে কোনো জিমে গেলেই ওখানকার যে ট্রেনার আছে, আমি তার কথা বলছি না, আগে শুনে নেবেন সে সার্টিফাইড কিনা, তার আসলে কোনো সার্টিফিকেশন আছে কিনা। আমার পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন সার্টিফিকেশন আছে। এগুলো সার্টিফিকেশন যদি কারো থাকে বা সে যদি এ বিষয়ে অভিজ্ঞ হয়, তাদের কাছ থেকে আপনি পরামর্শ গ্রহণ করতে পারেন। আশা করি আজকে অনেক কিছু জেনেছেন, বুঝেছেন। এখন মানবেন কিনা এই সিদ্ধান্ত আসলে পুরোটাই আপনার। বাস্তবিক উদাহরণ চান, পাশে আমি আমার ছবি দিয়ে দেব। আমি এই প্রফেশনে আসার একটা বড় কারণ হলো এই খাদ্য পুষ্টি ব্যবস্থাপনা এবং ব্যায়াম, এই দুটোর সমন্বয়ে আমি এতদূর আসতে পেরেছি। এটার বাস্তবিক উদাহরণ আমার পাশের ছবিতে দেখতে পাচ্ছেন, যে আমি একসময় ওভারওয়েট ছিলাম, কিন্তু তারপরও এই যে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এই চর্বিযুক্ত মাংস খেয়েই বলেন বা আপনার ঘি বা বাটার খেয়েই বলেন, আমার যে শারীরিক যে পরিবর্তন, তার অবদান কিন্তু এখানেই হলো বাস্তবিক প্রমাণ। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।